বৌমা, আজকে খাবারে কি বানিয়েছো? ও টিফিনটা প্যাক করে দিয়েছে, আমার লাঞ্চ ব্যাগও তৈরি। হ্যাঁ মা, কিছু বললে? আরে বৌমা, আমি জিজ্ঞেস করলাম যে খাবারে কি বানিয়েছো? মা, আজকে আমি সবার জন্য পোলাও বানিয়েছি, সকালেই বানালাম। কি, পোলাও? হে ভগবান, আবার ভাত রান্না করেছে। এই বৌমা তো আমাদেরকে ভাত খাইয়ে খাইয়ে মোটা বানিয়ে দেবে, আর প্রেশার সুগার সব হয়ে যাবে। ও আমার কথা শুনবে না। যাই, অনুভবকে গিয়ে বলি। এই বলে প্রমীলা দেবী অনুভবের কাছে যায়। এই কি বাবা, যবে থেকে এই বৌমা এসেছে তবে থেকে যে শুধু ভাতই খেতে হচ্ছে। ওকে বল না একটু রুটি বা পরোটা বানিয়ে দিতে। মা, ওই বেচারি অফিসের সাথে সাথে ঘরের কাজকর্মও তো করে, তাই যতটা সম্ভব করে দেয়। চুপ কর বেয়াদব, কোত্থেকে এসছে শুধু বউর প্রশংসা করে। এই বলে উনি ওখান থেকে চলে যান। প্রমীলা দেবীর বৌমা রিয়া শিক্ষিত আর কর্মরত মহিলা ছিল। ব্যানার্জি বাবুদের প্রথম থেকেই শিক্ষিতা আর চাকরিরত বউই দরকার ছিল। ওর শ্বশুরবাড়িতে ও শাশুড়ি, শ্বশুর আর একটা ননদ ছিল। ননদ রিঙ্কি খুবই অলস ছিল। ও কখনো কোনো কাজে নিজের বৌদিকে সাহায্য করত না। তাই বাধ্য হয়ে রিয়া অফিস যাওয়ার সময় সকালবেলা সবার জন্য ভাতেরই কোনো আইটেম বানিয়ে দিত, যেমন পোলাও, ফ্রাইড রাইস, ডাল ভাত, খিচুড়ি। আর যা খেয়ে ওর শাশুড়ি খুব বিরক্ত হয়ে গিয়েছিল। যবে থেকে বৌদি এসেছে না, শুধু ভাতেরই নানা রকম আইটেম বানায়, দেখো না আমি কত মোটা হয়ে গেছি। তখনই ওদের এই কথা রিয়া শুনে নেয়। রিঙ্কি, তোমার মোটা হওয়া নিয়ে যদি এতই চিন্তা হয় তাহলে নিজেই রুটি তরকারি বানিয়ে নাও না, তাতে আমারও একটু হেল্প হয়ে যাবে। আর এমনিতেও তো তোমার কলেজের পড়াশোনা তো শেষ হয়ে গেছে, আর এমনিতেও তো তুমি সারাদিন ঘরে বসে টিভি দেখো। রিঙ্কি খুবই অলস ছিল। সে সারাদিন বসে নয় টিভি দেখতো, নয় ফোন চালাতো। না ও না ওর মা কেউই রিয়াকে রান্নার কাজে সাহায্য করত না। সন্ধ্যাবেলা রিয়া ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়ি ফিরলে, এসে গেছো বৌমা, আমার জন্য একটু চা বসিয়ে দাও না। আর বৌদি, আমার জন্য কফি। রিয়া নিজের ব্যাগ রেখে রান্নাঘরে চলে যায় ওদের হুকুম তামিল করতে। আমি নিজের জন্য একটু চা বানিয়ে নি, মাথাটা খুব যন্ত্রণা করছে। দুজনকে চা কফি দেওয়ার পর ও নিজেও চা খায়। এর পরের দিন সকালে তোমরা সবাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্টের জন্য টেবিলে চলে এসো। হ্যাঁ বৌমা, এটা কি? মা, আজকে তোমাদের জন্য প্রস্তুত গরম গরম ফ্রাইড রাইস। হে রাম, আবার ভাত? মা, আজকে তো ফ্রাইড রাইস বানিয়েছি, যাতে সবজি দেওয়া আছে, আপনি ওটাই খেয়ে নেবেন। আর এইভাবে আজও ওরা সকাল সকাল ভাতই খেলো। রিয়া, ব্রেকফাস্ট হয়ে গেলে চলো, আমি অফিসে যাওয়ার পথে তোমাকে ছেড়ে দেবো। ওরা দুজন অফিসে বেরিয়ে যায়। এই বৌদি না খুব অলস। ও ইচ্ছা করেই রোজ ভাত রান্না করে। বলো তো কেন? কেন রে মা? আসলে বৌদি কাজ থেকে বাঁচতে চায়, আর ভাত রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবেই কিছুদিন সময় কেটে গেলে রিঙ্কির জন্য নিতিন নামে একটি ছেলের সম্বন্ধ আসে। এরপরে পাকা দেখা হয়, আর দুই পরিবারেরই এই সম্বন্ধটা পছন্দ হয়। আর কদিনের মধ্যেই ওদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর রিঙ্কি তার শ্বশুরবাড়ি চলে যায়। এরপর পরের দিন সকালে ও যখন নিজের প্রথম রান্নার জন্য রান্নাঘরে যায়। বৌমা, তুমি কিছু মিষ্টি আইটেম বানাও। প্রথম দিন নতুন বৌমা মিষ্টি বানালে খুব ভালো হয়। ঠিক আছে মা। এই বলে শাশুড়ি রান্নাঘর থেকে চলে যান। আর কিছুক্ষণের মধ্যে রিঙ্কি সবার জন্য মিষ্টি ভাত রান্না করে টেবিলে সার্ভ করে। এ কি বৌমা, আমি তো তোমাকে মিষ্টি কিছু বানাতে বলেছিলাম। হ্যাঁ মা, এই তো বানিয়ে দিলাম মিষ্টি ভাত। নতুন বৌমা এই প্রথম কিছু রান্না করলো, তাই সবাই কিছু না বলে চুপচাপ খেয়ে নিল। রিঙ্কি বৌমা, আজকে তোমার মামা আর মামি শাশুড়ি গ্রাম থেকে শহরে আসছেন একটা কাজে। তুমি ওদের জন্য কিছু একটা বানিয়ে দিও। ঠিক আছে মা। কিছুক্ষণ পর অতিথিরা বাড়িতে আসেন, আর রিঙ্কি ওদের জন্য রায়তার সাথে পোলাও বানায়। পোলাও পোলাও। জানকী দেবী ওই সময় থেকে নিজের বৌমার ওপর বিরক্ত ছিলেন, কিন্তু মুখে কিছুই বললেন না। তারপরে সন্ধেবেলায়, বৌমা, অতিথিদের জন্য পোলাও কে বানায়? কেন মা, খেতেও তো সুস্বাদু আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর এইভাবেই রিঙ্কি তার শ্বশুরবাড়িতে রোজই ভাতই বানাতো। কখনো ডাল ভাত, কখনো মিষ্টি ভাত, কখনো পোলাও, কখনো খিচুড়ি। আর রোজ ওইসব খেয়ে ওরা বিরক্ত হয়ে যায়। এ কি বৌমা, তুমি যবে থেকে এসছো তবে থেকে শুধু ভাত আর ভাত। তুমি আসার পর থেকে তো আমরা রুটি তরকারি মুখই দেখতে পেলাম না। তাতে কি হয়েছে মা? আমার বৌদি তো রোজ সকালে ভাতই রান্না করে। আর আমি কোথায় তোমাকে ঠান্ডা খাওয়াচ্ছি, আমি তো গরম বানিয়েই খাওয়াই, তাতেও সমস্যা? শোনো বৌমা, তুমি আমাদের ওপর কোনো উপকার করছো না। আর সত্যি করে বলো তো, তুমি রুটি তরকারি বানাতে পারো তো? আসলে মা, আমি না বৌদিকে শুধু ভাত রান্না করতেই দেখেছি, তাই আমিও ওটাই পারি। কিন্তু আমরা আর ভাত খেতে পারছি না।
তোমার জন্য আমার মায়ের কোলেস্টেরল কতটা বেড়ে গেছে তুমি জানো? আমি আর এখন মায়ের স্বাস্থ্য নিয়ে রিস্ক নিতে পারবো না, তাই তুমি বাপের বাড়ি চলে যাও। এই কথা শুনে রিঙ্কি নিজের ভুলটা বুঝতে পারে আর ও সবার কাছে ক্ষমা চায়। কোনো ব্যাপার না বৌমা, আমি তোমাকে রান্না করা শেখাবো, ঠিক আছে? ওই দিনের পর থেকে রিঙ্কি অলসতা ছেড়ে দিল আর কিছুদিনের মধ্যেই রুটি তরকারি বানাতে শিখে গেল। আর এতে শ্বশুরবাড়ির সবাই খুব খুশি হলো। এরপরও বাপের বাড়িতে গেলে একদিন সন্ধেবেলায়, মা রে, বিশ্বাস কর আর ভাত খেতে পারছি না। মা, আমি আজকে তোমাদের সবার জন্য রুটি তরকারি বানাচ্ছি। এরপর রিঙ্কি সবার জন্য রুটি তরকারি বানিয়ে রেডি করে দিল। এই দেখে ওর মা আর বৌদি তো অবাক হয়ে যায়। আজকে সূর্যটা কোন দিকে উঠল? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না বৌদি, এটা তো তোমার প্রতি আমার ভালোবাসা। তুমিও তো আমাদের জন্য এতদিন ধরে এত কিছু করছো। আর মা, বৌদি নিজের জন্য চাকরি করে না, এই সংসারে হাল ধরার জন্যই করে। তাই আমাদের উচিত বৌদিকে কাজে একটু সাহায্য করা, তাই না? এই শুনে রিয়ার চোখে জল এসে যায় আর ও নিজের ননদকে জড়িয়ে ধরে। আর রিয়ার শাশুড়িও নিজের ভুল বুঝতে পারে আর রিয়ার কাছে ক্ষমা চায়। ওই দিনের পর থেকে রিয়ার শাশুড়িও রিয়াকে রান্নার কাজে সাহায্য করতে থাকে। আর এখন থেকে ওদের বাড়িতে ভাতের পাশাপাশি রুটি তরকারিও হতে লাগলো। সকালবেলা বরযাত্রীতে ভরা একটা বাস গ্রামে এলো। এক এক করে সব বরযাত্রীরা গাড়ি থেকে নেমে নিজেদের বাড়িতে চলে যায়, কিন্তু গজেন্দ্র তার নতুন বউ, মা বাবা আর বোন বাসেতেই বসে থাকে। আমরা কি বাসেই বসে থাকবো? আমি আমার শ্বশুর বাড়ি দেখব। এই শুনে সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো, কিন্তু কিছুই বলল না। আপনারা কিছু বলছেন না কেন? আমি আমার শ্বশুর বাড়ি দেখব। চলো না, আমরাও বাস থেকে নামি। বৌদি, এই বাসই তোমার শ্বশুর বাড়ি, আমাদের কোনো ঘর নেই। এই শুনে মমতার পায়ের নিচে মাটি সরে যায়। ওদের কাছে যখন বাস ছিল, তাহলে বাড়ি কেন নেই? আর এখন কি মমতা সারা জীবন বাসেই কাটাবে? আসল ঘটনাটা কি, এটা জানতে গেলে আমাদের একটু পিছনে যেতে হবে। কয়েক বছর আগে গজেন্দ্র রামপুর গ্রামে তার মা বাবা আর বোনকে নিয়ে একটি মাটির বাড়িতে থাকত। আর সে একজন বাস ড্রাইভার ছিল। চলে এসো রামপুরবাসীরা, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। রামপুর যাবে তো? আরে কাকু, তুমি কালা নাকি? চিৎকার করে করে বলছি, শুনতে পাচ্ছ না? তোমরা ড্রাইভাররা কি ঠিকভাবে কথা বলতে জানো না নাকি? আমি তো শুধু একবার জানতেই চাইলাম। তাড়াতাড়ি বাসে বসো, বাস এক্ষুনি ছেড়ে দেবে। কি জীবন রে ভাই, কন্ডাক্টর আর বাস ড্রাইভার সবই আমি। এই বলেই সে বাস চালু করলো আর কিছুক্ষণের মধ্যেই রামপুর গ্রামে পৌঁছে গেল। চলো, রামপুর চলে এসেছে। এরপরে সবাই বাস থেকে নেমে গেলে গজেন্দ্র বাসটাকে নিজের কুঁড়েঘরের পাশে দাঁড় করালো আর ও ঘরে গেল। ঘরে গিয়ে দেখলো যে ঠাকুরমশাই এসেছে। আরে ঠাকুরমশাই আপনি? কিন্তু আমরা তো কোনো পূজা আর্চা করবো না, তাহলে আপনি? বাবা গজেন্দ্র, আমি পুজোর জন্যে নয়, আমি তোমার জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি। এখন তো তুমি বাস ড্রাইভার হয়ে গেছো, এবার তো বিয়ে করে নাও, এরপরে তো তোমার বোনেরও বিয়ে দিতে হবে। পুরোহিত মশাই, আমি এই বাসের মালিক না, আমি এই বাস ভাড়াতে চালাই। বাবা, তোর থেকে গরিব ছেলেরাও এই গ্রামে বিয়ে করেছে। আমরা চাই বেঁচে থাকতে থাকতে তোদের ভাই বোনদের বিয়ে দিয়ে যেতে। মা বাবা, তোমরা সবসময় এইরকম ভাবেই বলো, আর আমি তোমাদের কথা শুনেও নি। ঠিক আছে পণ্ডিত মশাই, চলুন বাসে গিয়ে বসুন, এক্ষুনি যাবো আমরা মেয়ে দেখতে। আরে বাবা, তোমার তো দেখছি অনেক তাড়া, দাঁড়াও রাতটা কাটুক তারপর যাব। আরে পণ্ডিত মশাই, আমি একজন ড্রাইভার মানুষ, না জানে কখন সময় পাবো, তাই মেয়ে দেখতে এক্ষুনি চলুন। এই বলে সে সবাইকে জোর করে বাসে বসালো আর মেয়ে দেখতে গেল। মেয়ের নাম মমতা ছিল। দুই পরিবারেরই একে অপরকে পছন্দ হয় আর ওই দিনই বিয়ের ঠিক হয়ে যায়। আস্তে আস্তে গজেন্দ্রর বিয়ের কথা গোটা গ্রাম জানতে পারে আর গ্রামের সবাই ওকে খুব ভালো করেই চিনত। আর এই খবর গ্রামের প্রধানের কাছেও গেল। মুন্সি, শুনলাম কালকে নাকি গজেন্দ্র বিয়ে করতে যাচ্ছে। প্রধান মশাই, আপনিও নাকি বলেন না? বেচারা তো বিয়ের কার্ড দিয়েই গেল, আমাদেরও তো যেতে হবে। যখন বিয়েই হবে না, তখন বরযাত্রী কি করে যাব? মানে ঠিক বুঝলাম না প্রধান মশাই। এই মুন্সি, মনে আছে অনেক বছর আগে যখন গজেন্দ্র কিছুই করতো না, তখন একবার ওর মার শরীর খারাপ হয়েছিল আর ও আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিল, সেটা এখনো শোধ দেয়নি। এখন তো বাস ড্রাইভারও হয়ে গেছে, বিয়েও করতে যাচ্ছে, তার মানে অনেক পয়সা নিশ্চয়ই হয়েছে ওর। এই সুযোগ, বিয়ের আগে ওর কাছ থেকে পয়সাটা নিতে হবে, নাহলে তো বিয়ের পরও দিতেই চাইবে না। এই সুযোগ। আর বাবু, এই কাগজে তো এটাও লেখা আছে যে ও সময় মতো ধার শোধ না করতে পারলে ওর বাড়ি ঘর সব আপনার হয়ে যাবে। বলছিলাম
তা আপনি বললে আজকেই নিয়ে নিই, কি বলেন? চল, আজকে বিকেলে আমি তোর সাথে ওর বাড়ি যাব। যদিও টাকা পয়সা শোধ করে দেয় তাহলে তো ভালো, আর না হলে ওর বাড়িঘর সব নিয়ে নেব। সন্ধেবেলা গজেন্দ্র যখন বাস চালিয়ে বাড়িতে এলো তখন গ্রাম প্রধান আর মুন্সি ওদের বাড়িতে এলো। দেখো গজেন্দ্র, এখনো অবধি আমরা তোমাকে কিছু বলিনি, কিন্তু আমাদের এগ্রিমেন্টের আজকে শেষ দিন। হয় তুমি ভালোই ভালোই টাকা দিয়ে দাও, না হলে তোমার বাড়ি জমি সব আমার। প্রধান মশাই, এত টাকা আমি এখন একসাথে দিতে পারবো না। সবে আমি 6 মাস আগে বাস চালানো শুরু করেছি। বিয়ের পর আস্তে আস্তে আপনাকে সব দিয়ে দেবো। কিন্তু এই কাগজে আজ অবধি সময় ছিল তোমার, তাই টাকা পয়সা না থাকলে বাড়ি খালি করো। প্রধান মশাই, আমরা সমস্ত গ্রামবাসীরা এক পরিবারের মতো থাকি, আমাদের এইটুকু তো ভরসা করুন। পরিবার ভাবি বলেই তো এতদিন আপনাদের কিছু বলিনি। আর আইন কানুন বলেও তো একটা জিনিস আছে নাকি? হয় পয়সা শোধ করে দাও, না হলে আজ রাতের মধ্যেই আমরা ঘর খালি করিয়ে নেব। মুনিম, কি বলো, আরো 2 ঘন্টার সময় দিয়ে দিই? চলো। এই বলে গ্রাম প্রধান আর মুন্সি ওখান থেকে চলে যায় আর গজেন্দ্রের পরিবার চিন্তায় পড়ে যায়। দাদা, কাল যে তোর বিয়ে, আজকে যদি বাড়িটা হাতছাড়া হয়ে যায় তোর বিয়েটাও তো ভেঙে যাবে। আর হলো ঠিক এটাই। 2 ঘন্টা পর প্রধানের সব লোকজন এলো আর ওদের সমস্ত জিনিসপত্র ঘর থেকে ছুঁড়ে ফেলে দিল। এরপর গোটা পরিবার সমস্ত জিনিসপত্র নিয়ে বাসে এলো আর গ্রাম থেকে চলে গেল, কারণ এছাড়া ওদের কাছে আর কোনো রাস্তা ছিল না। এরপর গজেন্দ্র বাসে করেই বরযাত্রী নিয়ে বিয়েতে গেল আর বিয়ে করে ফিরে এলো। ও এই ব্যাপার, চিন্তা নেই, এখন আমিও তোমাদের পরিবারের অংশ, সুখেও দুঃখেও। এরপর ওরা বাসেই থেকে গেল। পরের দিন, এই বাসটা তো আমার না, আর উপার্জনের জন্য আমাকে বাস চালাতে যেতেই হবে, না হলে যে মালিক বাসটাই কেড়ে নেবে। তুমি বাস নিয়ে যাও, আমরা সবাই জঙ্গলেই থাকবো। বৌমা, তুমি তো বুদ্ধিমতী মেয়ে। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এক্ষুনি বাপের বাড়ি পালিয়ে যেত। সত্যি বৌদি, তুমি খুবই ভালো। ওই দিন থেকেই গজেন্দ্র দিনে বাস চালাতো আর রাত্রিবেলায় ওই বাসটাকে জঙ্গলে নিয়ে আসতো। অনেকদিন পর্যন্ত এইভাবেই চলতে লাগলো। তারপরে একদিন বাসের মালিক বলল, গজেন্দ্র, এখন আমি বাস পার্কিং এর জন্য প্লটটা কিনে নিয়েছি, তাই এখন থেকে বাস চালানোর পর রাত্রে তুমি এখানেই বাসটা পার্কিং করে দিও। এই শুনে গজেন্দ্র খুব চিন্তায় পড়ল, কারণ বাসটাই তো এখন ওর ঘর ছিল। তাই গজেন্দ্র সব কথা তার মালিককে বলে। মালিক, আমার সদ্য বিয়ে করা বউ বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, হয়তো আমি বাস না নিয়ে গেলে রাত্রে ওরা থাকবে কোথায়? গজেন্দ্র, তোমার সাথে এত বড় একটা ঘটনা হয়ে গেল, বিয়ের রাতেই ওই প্রধান তোমার বাড়ি ঘর সব নিয়ে নিল, আর তুমি আমাকে জানাওনি। তুমি আমার পরিবারের মতো। তুমি আসার পর আমি 2টো বাস থেকে 4টে বাস করে ফেলেছি। আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি নিয়ে গিয়ে ওই টাকা ওই প্রধানের মুখে মারো আর নিজের বাড়িঘর নিয়ে নাও। মালিক, আপনি যে আমার কাছে ভগবান, জানি না কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো। এতে ধন্যবাদ জানানোর কিছু নেই, এই পয়সা তুমি আমাকে ফেরত দেবে ধীরে ধীরে। যাও, এখন গিয়ে নতুন বউকে তার শ্বশুর বাড়িতে নিয়ে এসো, আর খুব তাড়াতাড়ি টাকা জমিয়ে নিজের বাড়িটাও ঠিক করে তোলো, আর তারপর তুমিও একটা বাস কিনে ফেলো। আমি চাই না যে আমার প্রত্যেক ড্রাইভার সবসময় ড্রাইভারই থাকুক। ওই রাতেই গজেন্দ্র প্রধানকে টাকা দিয়ে বাড়িটা ছাড়িয়ে নিল, আর গজেন্দ্র তার পরিবারকে নিয়ে আবার নিজের বাড়িতে হাসি খুশিভাবে থাকতে লাগল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।